সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তৈরি পোশাকের বিশ্ববাজারে আমাদের সক্ষমতা এই বিষয়ে। আর এসব প্রসঙ্গে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজিএমই এর সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজিম এবং ঢাকা স্কুল অব ইকোনমিক্সের পোস্ট ডক্টরেট প্রফেসর মোহাম্মদ মাহবুব আলী। জনাব মোহাম্মদ মাহবুব আলী এবং শহীদুল্লাহ আজিম দুজনকে স্বাগত জানাচ্ছি তালিকাতায়। আজকে আমাদের তালিকাতার আলোচনার বিষয় তৈরি পোশাকের বিশ্ববাজারে আমাদের সক্ষমতা। শুরুতেই শহীদুল্লাহ আজিম, আপনার কাছ থেকে জানতে চাইবো সেটি হচ্ছে যে তৈরি পোশাক শিল্পে যে বিশ্ববাজার রয়েছে সেখানে বাংলাদেশের সক্ষমতায় ঘাটতির জায়গাগুলো আসলে কোথায়? আপনাকে ধন্যবাদ। প্রথমে কি আমাকে বলতে হয় যে বিশ্ববাজারে যে তৈরি পোশাকের একটা $480 বিলিয়ন একটা মার্কেট ছিল, সেটা কিন্তু এখন সংকুচিত হয়ে গেছে, সেখানে $445 বিলিয়ন। দ্যাট ইজ 8% অলরেডি কমে গেছে বিশ্ববাজারে এর চাহিদা। হ্যাঁ, তারপরে বাংলাদেশে আমি বলবো যে গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ওই প্রান্তিকে আমাদের 14.53% আমাদের প্রবৃদ্ধি ছিল, সেটা এবছর 4.3% প্রবৃদ্ধি হয়েছে একই সময় জুলাই থেকে ডিসেম্বর। তো এর অনেকগুলো কারণ ছিল, অনেকগুলো কারণ আছে। আমি আপনাকে বলবো যে ব্রেক্সিট একটা কারণ, যেখানে ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেন ভাগ হওয়ার জন্য। আর একটা কারণ হচ্ছে যে আমেরিকার নির্বাচন, সবাই ধীরে চলো গতিতে চলছিল, অবজার্ভ করছিল যে আমরা কিনবো কি কিনবো না, এসব মিলে আমাদের এক্সপোর্ট কম হয়েছে। আর বিশ্ববাজারে আমি যে কথাটা বললাম সেখানে তাদেরও চাহিদা কমেছে। এবং সবচেয়ে বড় কথা কি, বিশ্বব্যাপী যে দেখবেন যে সন্ত্রাস হোক, জঙ্গিবাদ হোক, যার কারণে হোক, পর্যটনটা কিন্তু তাদের ব্যবসাটা কমে গেছে, পর্যটনের জন্য লোক যাচ্ছে না। এবং তারা আমাদের মেইন ক্রেতা কিন্তু তারা টুরিস্টরাই। তো টুরিস্টরা যদি না যায় বা সেখানে যদি বেচা কিনা না হয়, এই জন্য আমাদের প্রবৃদ্ধি কমেছে। আরেকটা ব্যাপার হলো ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্য বাজারে দেখবেন আপনাদের বেকারত্বের সংখ্যা বেড়েছে, তাদের কর্মসংস্থান কমছে এবং তাদের মূল্যস্ফীতি বেড়েছে। সে ব্যাপারে তারা ডোমেস্টিকভাবে তারা খুব খারাপ অবস্থায় আছে। সুতরাং বাড়িতে কেনাকাটার ব্যাপারে তারা একটু ধীরে চলে। কিন্তু যেই সমস্যার কথাগুলো আপনি বললেন, সেই সমস্যাগুলো তো আসলে যেসব দেশ পোশাক রপ্তানি করে থাকে সেসব দেশের জন্য প্রযোজ্য। তারাও হয়তো ব্রেক্সিটের কারণে সমস্যায় পড়েছে, তারাও হয়তো যুক্তরাষ্ট্রের নির্বাচনের কারণে সমস্যায় পড়েছে, কিন্তু আমাদের দেশের অভ্যন্তরীণ আসলে যে পোশাক শিল্প, যারা আসলে আমাদের যে বাজার, সেখানে আমাদের দেশ থেকে আসলে দেশের বাইরে রপ্তানির ক্ষেত্রে অভ্যন্তরীণ সমস্যাগুলো কোথায় রয়েছে? অভ্যন্তরীণ, হ্যাঁ অবশ্যই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সাপ্লাই, সেটা দেখবেন যে কিছুদিন আগে দেখা গেলো আশুলিয়া প্রায় 15 দিন গ্যাস সাপ্লাই ছিল না। যেখানে আশুলিয়া গাজীপুরে আমাদের একটা বড়, আমাদের 40% গুডস সেখান থেকে যায়। সেখানে যদি 14-15 দিন ফ্যাক্টরিগুলো কাজই না করতে পারে, সুতরাং আমরা এক্সপোর্টও কমে গেছে, এটা একটা কারণ। হঠাৎ দেখবেন বাংলাদেশ, ভিয়েতনাম যেটা আছে, আমাদের প্রতিটি দেশ, ভিয়েতনাম আছে, ভারত আছে, তাদের একটা স্থিতিশীলতা আছে। ভিয়েতনামে দেখবেন যে লোকজন বা এই স্ট্রাইক এটা ওইটা, আমাদের হঠাৎ দেখা গেল আমাদের প্রাইম মুভার তারা একটা হরতাল করে বসলো। আমাদের পোর্টে দেখা গেল যে আমাদের মাল ওঠানামানোর জন্য মেশিনগুলো অকেজ হয়ে গেছে। সেই প্রবলেমগুলো তারা ফেস করে না, আমরা যেগুলো এই সমস্যাগুলো আমরা যেভাবে ফেস করি। তো এইসব কারণে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, মোকাবিলা করতে হবে। আমাদের নতুন আমাদের উদ্যোক্তা যারা আছে তাদেরকে আরও উৎসাহিত করতে হবে কাজে বিনিয়োগ করার জন্য। এবং আমাদের এই 2020 যে চ্যালেঞ্জটা আছে $50 বিলিয়ন, সেটা যদি আমার পৌঁছাতে হয়, তা আমাদেরকে আমাদের ঘরোয়াভাবে আমাদের সেই প্রবলেমগুলো আমরা সর্ট আউট করে সেগুলো আগে কাজ করতে হবে। শহীদুল্লাহ আজিম, আমি ফিরবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আপনার কাছ থেকে জানতে চাইবো রপ্তানি সক্ষমতার ক্ষেত্রে আসলে বাংলাদেশে পোশাক শিল্পের বাজারে আসলে ঘাটতি জায়গাগুলো কোথায়, আপনি কোন কোন বিষয়গুলো চিহ্নিত করবেন? আমি যে পয়েন্টগুলো যাতে ডুপ্লিকেশন না হয় সেগুলো বাদ দিয়ে আমি কথা বলছি। প্রথমত একটা হচ্ছে যে আমাদের যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু তাদের আউটপুটটা ভালো না, তাদের প্রোডাক্টিভিটি পাওয়ার লো। আপনি বেতন বেশি বেতন দিবেন কিসের অনুপাতে? মাল বিক্রি করে, তার আউটপুট অনুযায়ী আপনাকে বেতন দিবেন। আরেকটা কথা, বেতন দেওয়ার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আমার পার ক্যাপিটা ইনকাম কত। আমার পার ক্যাপিটা ইনকাম এখন $1440 আমি এখন তাকে যদি $57,000 সাম্য পরিমাণ দিতে যাই, তাহলে কি যার পার ক্যাপিটা, তাহলে কি হবে? আমি রিসেন্টলি আজকের একটা দৈনিকে একজন লিখেছেন 2005 সালের তথ্য দিয়ে যে আমাদের শ্রমিকদের হিসাব। উনি একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ, উনি কি হিসাব করবেন না সাথে যে আদার ফ্যাক্টরস গুলো অর্থনীতির উস্কিয়ে দেওয়ার লোকের অভাব নেই। আপনি কিছুদিন আগে দেখেন আশুলিয়ায় গ্যাস ছাড়াও
কিছু মিল কলকারখানা বন্ধ হয়েছিল। এটা কেন হলো? আরেকটা দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা এখনো গড়ে ওঠে নাই। উনি যে কথা বললেন, বন্দরের কথায় আসি, বন্দরে মানে সরকার চেষ্টা করছেন, কিন্তু ভাই ওখানকার শ্রমিকরা এমন ইয়ে করে, টাইম অ্যারাউন্ড টাইম হয়ে যাচ্ছে 14 থেকে 17-18 দিন। আসলে ইন্টারন্যাশনাল স্টে হচ্ছে এটা আড়াই দিন, এটা 24 দিন হয়েছিল। সরকার অনেক কষ্ট করে এটা কমিয়ে 10 দিন করছে, আবার এটা বাড়িয়ে ফেলছে শ্রমিকরা। এটা এক ধরনের জিম্মি এখানে করে ফেলে শ্রমিকরা। আচ্ছা, ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আমি ফিরবো আপনার কাছে। শহীদুল্লাহ আজিম, আমি আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে আসলে আমাদের আলোচনার বিষয়বস্তু সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে নিতে চাই আমরা। 2013-14 অর্থ বছরে তৈরি পোশাক থেকে বাংলাদেশের রফতানি ছিল $25 বিলিয়ন, ভিয়েতনামের 20 বিলিয়ন। 3 বছরের মাথায় 2015-16 অর্থ বছরে এ খাত থেকে দুই দেশেরই আয় সমান $28 বিলিয়ন। এই 3 বছরে আরেক প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের রফতানি প্রবৃদ্ধি হয়েছে 28%, ভিয়েতনামের 60%। বিপরীতে বাংলাদেশের রফতানি বেড়েছে শতকরা মাত্র 16%। 4-5 বছর আগের থেকে চায়না থেকে ব্যবসাটা এখানে আসা শুরু করেছিল, কিন্তু দেখা গেল আমরা আমাদের এনার্জির স্বল্পতা এবং অবকাঠামোগত উন্নয়নের অভাবে আমরা কিন্তু পিছিয়ে গেলাম। 2018 মধ্যে পোশাক খাত থেকে $43 বিলিয়ন রফতানি করতে চায় ভারত। এজন্য এরই মধ্যে 6,000 কোটি রুপির বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে দেশটি, যা ভারতীয় রফতানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে দিয়েছে অনেকটাই। পাশাপাশি যদি আমরা ভিয়েতনামকে দেখি, কম্বোডিয়াকে দেখি, সেখানেও কিন্তু ওখানকার সরকার বিভিন্ন ফ্যাসিলিটি দিচ্ছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস। এই জায়গাগুলিতে কিন্তু ভিয়েতনাম কিন্তু অনেক দূরে গিয়ে। বিশ্ববাজারে বাংলাদেশকে যাতে কোণ ঠাসা হতে না হয়, সেজন্য আগামী অর্থ বছরেও বিদ্যমান সুযোগ সুবিধা বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। সেই সাথে রফতানিকারকদের কাছ থেকে নতুন প্রণোদনার দাবি পেলেও বিবেচনা করবে সরকার। আমাদের বিজিএমইএ তারাই তো আমাদেরকে বলবেন কোথায় তাদের জুতার আঘাত লাগছে, পায়ে পিন খোঁচাচ্ছে কোন জায়গায়, আমরা সহায়তা করার চেষ্টা করব। কারণ আপনি যেমন অন্যরা কিন্তু জুতো আঘাতছে, সুতরাং আমাদের যে বেশকমটা আছে কমিয়ে তারা আমাদেরকে ছাড়িয়ে যেতে পারে, ভয়টা আমাদের আছে। আংস্টারের হিসেবে তৈরি পোশাকের বিশ্ববাজার প্রায় $1 লাখ কোটি। এর মধ্যে চীনের দখলে 37.29%, বাংলাদেশের শেয়ার 4.83 আর ভিয়েতনামের প্রায় 4%। 3.5% দখল ভারতের। শীর্ষ রফতানিকারক দেশ চীনের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের কদর আরও বাড়বে, এমন ধারণা ছিল সবার। কিন্তু প্রতিদ্বন্দ্বী দেশগুলোর শক্ত অবস্থানের কারণে সে আশাবাদ শঙ্কার মধ্যে পড়েছে। সেই সঙ্গে 2021 সাল নাগাদ এ খাত থেকে $50 বিলিয়ন রফতানির লক্ষ্যমাত্রা অর্জনও কঠিন হবে বলে মনে করছেন রফতানিকারকরা। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। জনাব শহীদুল্লাহ আজিম এবং ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আপনার প্রতিবেদনটি দেখলাম। আমি ফিরবো ডক্টর মোহাম্মদ মাহবুব আলী আপনার কাছে, কিন্তু তার আগে শহীদুল্লাহ আজিম জানতে চাই, ব্যবসায়ীরা কিন্তু মোটা দাগে বলছেন যে গ্যাসের সমস্যা এবং অবকাঠামোর সমস্যা, কিন্তু সহসাই তো আসলে গ্যাস এবং অবকাঠামোর সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে কি প্রতিযোগিতার সক্ষমতায় কি এই সময়টা থেকে আমরা তাহলে কি মানে অবিসংবাদিত ভাবে কি পিছিয়ে পড়বো কিনা, বা অসম্ভাবীভাবে পিছিয়ে পড়বো কিনা? আমাকে এখন দেখতে হবে আমার প্রতিনিধি দেশ যারা আছে তাদের স্ট্র্যাটেজিটা কি আছে। আমাদের ভারত, আমাদের এখানে আমরা যে $82 বিপরীতে আমরা $82 পেতাম, সেটাকে পাচ্ছি $78। আমাদের 4 টাকা আবার 6 টাকা কমে গেছে। তো এইটা আমাদের রপ্তানি আয় কমে গেছে। উল্টা ভারতে দেখবেন আপনাদের টাকা, তাদের রুপিস অবমূল্যায়নের জন্য তাদের রপ্তানি আয় বেড়ে গেছে। তাদের 99% তাদের রুপিস অবমূল্যায়ন হয়েছে, তাদের রপ্তানি আয় বেড়ে গেছে 9%-এর মতো। আমাদের চিত্রটা একেবারে উল্টা। তো আমি বলবো যে এইসব সরকারিভাবে যদি আমাদের এই সহযোগিতাগুলো করা না হয়, ভারত দেখেন তারা একেবারে উঠে পড়ে লেগেছে। তারা $43 বিলিয়ন তারা এক্সপোর্ট করবে 2018 সালের ভিতরে, যেখানে আমাদের টার্গেট আছে $50 বিলিয়ন করবো 2021 সালে। তো ভারত কিন্তু মুখে বলছে না, তারা কাজই করছে এভাবে। বিভিন্ন সেক্টরে তারা প্রণোদনা দিচ্ছে, তাদের ক্যাপিটাল মেশিনারির উপরে $500 কোটি প্রণোদনা দিচ্ছে, $15,000 কোটি অন্যান্য খাতে তারা প্রণোদনা দিচ্ছে। কি জন্য? তারা চাচ্ছে যে আমাদের এই সেক্টরটা, আমরা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম আমরা বাংলাদেশ এখন আছে, সে মার্কেটে তারা দখল করার জন্য। তো আমরা কিন্তু পিছিয়ে থাকলে হবে না। আমাদের যারা নীতি নির্ধারক যারা আছে, তাদের কিন্তু গ্লোবালি এসব চিন্তা করতে হবে। তাদের বিভিন্ন আমাদের প্রতিনিধি দেশগুলো যেগুলো আছে, তাদের কৌশলগুলো কি,
সেগুলো দেখতে হবে। সেগুলো বিবেচনা করে হয়তো আমাদের ইমপ্লিমেন্টেশনের জায়গায় যেতে হবে। শহীদুল আজিম, আমি ফিরবো ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আপনার কাছ থেকে জানতে চাই, গ্যাস এবং অবকাঠামোর সমস্যা এটা চট করে আসলে খুব দ্রুত সমাধান করা সম্ভব নয় একটি দেশের পক্ষে। সেক্ষেত্রে কি আসলে প্রতিযোগিতায় তাহলে আমরা কতটা আসলে ধীরে ধীরে পিছিয়ে পড়বো? আসলে আমি মনে করি গ্যাসের ইস্যুটা অলরেডি সরকার কথা বলছেন এবং ইন্দোনেশিয়া থেকে আমাদের তরল গ্যাস আনার জন্য চেষ্টা করছেন। পাশাপাশি অবকাঠামো নির্মাণে গত 8 বছরে যে পরিমাণ কাজ হয়েছে, আমি শুধু এই সড়ক এবং রেলপথের পাশাপাশি সরকারের কাছে দাবি জানাবো যেন নৌপথে পণ্য পরিবহনের জন্য আবার ভালোভাবে ড্রেজিং করা হোক সত্যিকার অর্থে। কারণ ড্রেজিং এর অনেকগুলো পরিকল্পনা কিন্তু সরকার প্রধান নিয়েছেন, কিন্তু যাদের দিয়ে বাস্তবায়ন করা হবে তারা কিন্তু ঠিকমতো কাজ করছেন না। এই ড্রেজিং গুলো করে নৌপথগুলো চালু করা হোক, কারণ পণ্য পরিবহনের সবচেয়ে 1/4 খরচ হয় শুধুমাত্র নৌপথে গেলে। এটা গেল একটা ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে ব্যাংকের সার্ভিস চার্জ এবং এনবিআর এর নাম করে ব্যাংক যেভাবে টাকা কাটে, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। কারণটা হচ্ছে ব্যাংক এখন স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আতিয়ার সাহেব যাওয়ার পর বাংলাদেশ ব্যাংক কোনো কাজই করছে না। এখন যেটা করতেছে, তারা আমলাতন্ত্র সৃষ্টি করেছে। ব্যাংকিং সেক্টর একদম টোটালি মানে জাস্ট ইট ইজ নট ওয়ার্কিং ইন ফেভার অফ প্রেজেন্ট গভর্নমেন্ট। এটা তারা করতেছে কি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পদ্ধতি বাদ দিছে। গতকাল যে পরশুদিন যে মনিটরি পলিসি যেটা ঘোষণা করছে, আমি দেখলাম এটা পুঁথিগত মনিটরি পলিসি, বাংলাদেশের প্র্যাকটিক্যালের সাথে কোনো নাই। আমি যদি আমার গার্মেন্টসকে প্রণোদনা দিতে হয়, তাহলে ব্যাংকিং সেক্টরকে অবশ্যই অ্যাকোমোডেটিভ হতে হবে। ব্যাংকিং সেক্টরে মনিটরি পলিসি হবে প্রো পিপল, প্রো গার্মেন্টস, কোনো কিছুই নাই। এবং আমি আরো আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমাদের দেশে আমরা, উনি স্ট্র্যাটেজির কথা বলছেন, দ্যাটস ফাইন, স্ট্র্যাটেজির সাথে সাথে ইমপ্লিমেন্টেশনের কথা নাই। সরকার প্রধান তো বারবার বলতেছেন পেটে ভাতে রাজনীতি অর্থনীতি দর্শন, যাদের দিয়ে কাজ করাবেন তাদেরকে কোনো না কোনো ভাবে খারাপভাবে বদনাম দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে এমন সব লোক বসছে যে যায় লঙ্কায় সে রাবণ হয়। ফলে আমার হোলিস্টিক অ্যাপ্রোচে কি দাঁড়াচ্ছে? হোলিস্টিক অ্যাপ্রোচে দাঁড়াচ্ছে আমরা কেন 50 বিলিয়ন, আমরা আরো বেশি বিলিয়ন ডলারে করতে পারবো। আমি আপনাকে আমার একটা গবেষণা থেকে দেখাচ্ছি যে আমরা নিটওয়ারে কিন্তু তুলনামূলকভাবে 6.21% বাড়িয়েছিলাম, ওভেনে বাড়িয়েছিলাম 12.73, হোম টেক্সটাইলে আমাদের একটু নেগেটিভ হয়েছে -6.26, ব্যাট কিচেন টয়লেটে -11.41, কিন্তু আদার্সে 4.41। আমরা অ্যাকর্ড এবং অ্যালায়েন্সকে এনে কাজ করার সুযোগ দিছি। কই তারা কি চীনে যায় কাজ করতেছে? কই তারা কি ভারতে কাজ করতেছে? আমাদের দেশে পরের খবরদারি করার জন্য আমরা সবসময় পরের দাসত্ব নেওয়ার জন্য বসে থাকি। তাহলে সরকার প্রধান একলাই কি কাজ করবেন? আমাদের দেশের জনগণকে তো উদ্বুদ্ধ হতে হবে, বেসরকারি খাতকেও তো শক্তিশালী ভাবে বলতে হবে, ইয়েস, ইফ ইউ ওয়ান্ট টু পারচেজ দ্য প্রোডাক্ট, দ্য কমিউনিটি উইল বি পারচেজ অ্যাজ পার আওয়ার ল। এবং সেখানে কি হবে? সেখানে যেটা হবে উইন উইন সিচুয়েশন। আমাদের দেশে ফ্রি অ্যান্ড ফেয়ার প্রাইস পাওয়া যায় না, এবং আমাদের দেশে কিছু অর্থনীতিবিদ আছে তারা মিথ্যে কথা বলেন এবং মিথ্যে বুঝান এবং পত্রপত্রিকা সেটা লেখেন, এবং এই জিনিসগুলো আমাদের বিরত থাকতে হবে। এরা আসলে কি দেশের উন্নয়ন চান না ফিফথ স্টেট হিসেবে কাজ করছেন, সেটাও আমাদেরকে দেখতে হবে। কারণ আমার দেশে 82% হচ্ছে আমাদেরকে বিরতিতে যেতে হবে। ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আমরা বিরতিতে যাচ্ছি। শহীদুল আজিম, আমরা ফিরছি আলোচনায়। দর্শক, আপনারা দেখছেন তালিকাতে, আমরা ফিরছি একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন তালিকাতে। আজকে আমাদের তালিকাতে আলোচনার বিষয় তৈরি পোশাকের বিশ্ববাজারে আমাদের সক্ষমতা। আমরা ফিরছি আলোচনা। জনাব শহীদুল আজিম, আপনার কাছ থেকে এই পর্যায়ে আমার জানার যে বিষয়টি, সেটি হচ্ছে যে আসলে কি সুবিধা, কি প্রণোদনা পাচ্ছেন ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ভারতের ব্যবসায়ীরা, যেটা আসলে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা পাচ্ছেন না, যে কারণে তারা আসলে বছরের পর বছর তারা এগিয়ে যাচ্ছে রপ্তানি প্রবৃদ্ধিতে, কিন্তু আমরা এগোতে পারছি না। কি সেই কারণ? আচ্ছা, ভিয়েতনামে একটা কারণ ছিল। ভিয়েতনামে যেটা আমাদের 2001 সালে তাদের অনলি $50 মিলিয়ন এক্সপোর্ট ছিল, যেখানে আমাদের ছিল, বাংলাদেশ ছিল $2 বিলিয়ন। তো আমেরিকা ভিয়েতনামকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসাবে তারা একটা এক্সট্রা ওদের একটা অগ্রাধিকার দিয়েছে, বিভিন্ন এক্সপোর্টের মাল কিনেছে বেশি, এই তারা এগিয়ে আছে। কিন্তু ভিয়েতনামে আমি পার্সোনালি আমি গিয়েছিলাম, সেখানে দেখলাম তাদের অবকাঠামোগত উন্নয়ন যেটা আছে, একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ওরা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সহ তাদের কাছে দিয়ে দেয়, এবং সেখানে প্রতিটি শ্রমিক তাদের দক্ষতা কোনো স্কুল বা একাডেমিতে তারা শিখে আসে, সেমি দক্ষ হয়ে আসে, বাদ বাকি এখানে হয়। আমাদের দেশে কিন্তু সেই সুযোগগুলো নেই। আমরা কিন্তু ভ্যালু, তারা অনেক বেশি ভ্যালু এডিশন প্রোডাক্ট করে, যেটা আমরা করি না।
যদি এখন আমরা করছি, আগে সেই বেসিক আইটেমগুলো এখনও করছি না, আমরা ভ্যালু এডিশন করছি, বাট সে অপ্রতুল। আপনি দেখেন চায়না, তাদের কিন্তু কোয়ান্টিটি কম, কিন্তু এক্সপোর্ট আর্নিং বেশি, এক্সপোর্টে ভলিউম বেশি, বিকজ এটা দেখা যাচ্ছে এই কারণে যে তারা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করছে, তারা স্যুট করছে, তারা বিভিন্ন হাইটেকে তারা গেছে। ভারত সেই টেকনোলজি সুবিধার জন্য 50% ভর্তুকি দিচ্ছে এখন ক্যাপিটাল মেশিনারিজের উপরে। তারা চাচ্ছে যে তাদের দেশে এই শিল্পকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে, এবং সেখানে তাদের একটা নীতিমালা তৈরি করেছে। সেখানে তারা ব্যাংকের সুদের সঙ্গে 3% তারা ভর্তুকি দিচ্ছে, তার ডিউটি ড্রব্যাক দিচ্ছে 5,000 কোটি টাকা, যেগুলো আমাদের দেশে একেবারেই অনুপস্থিত। তো আমাকে যে আন্তর্জাতিক বাজারে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যে সুযোগ সুবিধা নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করে, সে হয়তো দেখা যাবে সে $60 যেটা দিবে, আমি কিন্তু $60 পাবো না, $60 $20 আমাকে পজিশন দিতে হবে। এখানে আমাদের উৎপাদন খরচ বেড়ে গেছে প্রায় 12 থেকে 13%। আপনি দেখেন গ্যাস, বিদ্যুৎ সব জায়গায় আমাদের উৎপাদন, ইভেন শ্রমিকরাও দেখবেন আমরা 3 বছরে আমরা বাড়িয়েছি, এবং এখন আবার দেখা যাচ্ছে শ্রমিকদের একটা বাড়ানোর জন্য প্রেশার আসছে। আমার মনে হয় এটা উপযুক্ত সময় না, কেননা আমাদের বিশ্ববাজারে আমাদের কিন্তু প্রাইস বাড়েনি, একেবারেই বাড়েনি আমি বলবো, বরঞ্চ যেগুলো আমাদের 2-3 বছর আগে অ্যাকর্ডানেন্স আসার আগে যে প্রাইস ছিল তার চেয়ে কমেছে। যদি অ্যাকর্ডানেন্স অনেক কথা বলে এসছে আমাদের দেশে, তারা এই সুযোগ সুবিধা দিবে, তারা ফ্যাক্টরির রেমিডিয়েশনের জন্য টাকা দিবে, তারা কিন্তু দিচ্ছে না, বরঞ্চ আমাদের প্রাইসগুলো দিন দিন কমছে। এই হিসেবে দেখা যায় আমাদের কিন্তু এক্সপোর্ট ঠিকই হচ্ছে, কিন্তু আমাদের প্রাইস কমে যাওয়াতে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে অ্যাকর্ড অ্যালায়েন্স বাংলাদেশে আসার পর আসলে যে ধরনের সংস্কার কাজ হলো এবং আমরা যে রপ্তানিতে যে সুবিধাগুলো পাওয়ার কথা ছিল আর আমাদের বাজার বাড়বে, সেগুলো কি আসলে আদৌ হলো না? তাহলে অ্যাকর্ড অ্যালায়েন্স আসার পরে আমি বলবো যে দুটো দিক আছে, একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে, তার মধ্যে বলবো একটা ভালো কাজ হয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কিন্তু একটা সার্টিফিকেশন পেয়েছি, 70% ফ্যাক্টরি কিন্তু কমপ্লায়েন্ট। কিন্তু সেটা কি শুধু সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ, নাকি আমাদের রপ্তানি বাজার বাড়ছে সেই সার্টিফিকেটের জোরে? না, রপ্তানি বাজার বাড়ছে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে প্রাইস কিন্তু বাড়ছে না, যে কমিটমেন্ট করে তারা এসেছিল। এবং আপনি দেখবেন যে বড় বড় যে বাইক হাউস বা যে ব্র্যান্ড যেগুলো আছে, তারা কিন্তু মজুরি বাড়ানোর জন্য প্রেশার দেয়, তারা কিন্তু কমপ্লেনের জন্য প্রেশার দেয়, কিন্তু প্রাইস বাড়ানোর জন্য তারা 1 পয়সা বাড়ে না, বরঞ্চ তারা কমায়। তো আমাদের এদিক দিয়ে সবাইকে সজাগ থাকতে হবে, তা আমাদের কিন্তু তারা যেমন ব্ল্যাকমেল করতে না পারে। আমরা অলমোস্ট তাদের ট্র্যাপে কিন্তু পড়ে যাই, মাঝে মাঝে পড়ে যাই। আর এসব ব্যাপার আছে যে আমাদেরকে যদি প্রাইস যদি না বাড়া যায়, আমাদের উৎপাদন ক্ষমতা যদি আমাদের প্রতিনিধি দেশগুলোর সঙ্গে যদি করতে না পারি, তারা যেভাবে করে তাতে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। এটা আপনি দেখেন আমাদের রপ্তানি আরও একটা উদ্যোক্তা অনুপ্রাণিত কিভাবে হবে। আমি যখন হিসাব কষবো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এত টাকা আমার লাভ হবে, আমি যখন দেখবো যে আমার লাভ, আমার লস ব্রেক ইভেনে থাকবো, আমার লস হবে, তা কিন্তু আমি যাবো না, আমি নতুন বিনিয়োগে যাবো না। তো এখন আমাদের দেখেন একটু করের বোঝা আমার দেশে, যে লোক কর দেয় তাকে 3-4 ভাবে কর দিতে হয়, তারা কিন্তু করের পরিধি কিন্তু বাড়ছে না, নতুন লোক কিন্তু করের বাজারে আসছে না, কিন্তু আমাকে 3-4 ভাগে কর দিতে হয়। তখন দেখা যায় কি সেই প্রজেক্টগুলো অনেক সময় সিক হয়ে যায়। শহীদুল আজিম ফিরবো আমি আপনার কাছে। ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আপনার কাছ থেকে আমার জানার সেটি হচ্ছে যে প্রতিযোগিতার সক্ষমতায় ইতোমধ্যেই কিন্তু পিছিয়ে পড়েছি আমরা ভিয়েতনামের তুলনায়, ভারতের তুলনায়। এখন আসলে প্রতিযোগিতার সমতার জায়গায় আসা কিংবা এগিয়ে যাওয়ার জন্য আসলে বাংলাদেশের এখন পোশাক শিল্পে কি কৌশল অবলম্বন করা উচিত? খুব যথাযথ কথা। প্রথম কথাটা হচ্ছে যে আমাদের দেশে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা শ্রমিক নয় অথচ শ্রমিক নামধারী যারা শ্রমিক নেতা আছে তাদেরকে ব্যান করতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে তাদের থাকার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তৃতীয় হচ্ছে প্রশিক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে শ্রমিকদের, কারণ শ্রমিকরা যদি কম্পিটিটিভলি গুড প্রোডাক্ট করে, তাদের এখানে বাংলাদেশে তাদের প্রোডাক্টিভিটি হচ্ছে মাত্র 45, যেখানে একই শ্রমিক যখন ইপিজেড এরিয়াতে কাজ করে তখন হচ্ছে 85। এবং আরেকটা কথা, আমরা কথায় কথায় বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল করার পক্ষে কথা বলি, কিন্তু বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল করবো তো পরে, আগে আমার দেশি উদ্যোক্তারা যদি বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের সুবিধা পায় তখন আমি বাইরে থেকে আনবো। আই ওয়ান্ট টু সে ক্যাটাগরিক্যালি আমার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেইখানেই দরকার যেখানে আমার টেকনোলজিক্যাল নো হাউ নেই, যেখানে আমার ক্যাপাসিটি বিল্ডিং নেই। আমাদের ক্যাপাসিটি বিল্ডিং আমাদের লোকেরাই করবে। আরেকটা কথা, এখানে যদি লাভ বাড়াতে হয় তাহলে আমাদের যে মানে মিল কলকারখানা আছে সেখানে আমাদের দেশি লোকদেরকে অবস্থান করতে হবে। আমাদের গার্মেন্টস শিল্পে অনেক লোক আছে, বাইং হাউসে অনেক লোক আছে যারা বিভিন্ন দেশের, শ্রীলঙ্কান আছেন, পাকিস্তানি আছেন, অনেক দেশের আছেন যারা হিউজ টাকা নিয়ে যাচ্ছেন।
সেই জন্য ওদের সাবস্টিটিউটে ভালো দক্ষ বিজিএমই একটা ইউনিভার্সিটি করেছে, সেটা কাজ করছে এটা টিম করে, কিন্তু এইভাবে তো হবে না, এটা তো মাস লেভেলে তৈরি করতে হবে। কারণ আমাকে গার্মেন্টসটা একবার চলে গেলে আর পাবো না। আমরা কিন্তু যে গার্মেন্টসটা পেয়েছি, আপনারা যদি ইতিহাসটা দেখেন তাহলে আপনি জানেন যে দেশ গার্মেন্টসের মাধ্যমে আসছে, এবং শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ লেগেছিল এবং চীনে থেকে আমাদের দেশে আসছিল। এর জন্য কিন্তু আমি দায়ী করব বিএনপি জামাতকে। তারা 2013 এবং 14 সালে যদি অশান্তি সৃষ্টি না করত, তাহলে কিন্তু ঠিকই আমাদের দেশে আসতো। যখন অশান্তি সৃষ্টি করা শুরু করলো, তখন আপনার মনে আছে কিনা জানি না, কোরিয়ান একটা কোম্পানি, দায়ম কোম্পানি, তারা 1 মাসের স্যালারি আগাম দিয়ে তারা সোজা এখান থেকে চলে গেছে। তো ঠিক এইভাবে আমাদের দেশে বিদেশ থেকে যে কোম্পানিগুলো তখন আসা শুরু করছিল। আর আরেকটা কথা, যখনই কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তখনই ফেয়ার প্রাইস আমরা পাই না। আমি একটা মানে গবেষণায় দেখছি 1995 সালে আমরা যে টাকায় যে পরিমাণ প্রোডাক্ট পাঠাতাম, আজকে খরচ বেড়েছে, অথচ আমরা ডাবল পণ্য পাঠাতে বাধ্য হচ্ছি কোনো ক্ষেত্রে। তার মানে কি দাঁড়াচ্ছে, হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার। সরকার আমাদের সহায়তা দেবেন, বেসরকারি খাত সহায়তা দেবেন, অ্যাট দ্য সেম টাইম শ্রমিক নামধারী নেতৃবৃন্দ, আমি বলবো প্রকৃত শ্রমিক নেতৃবৃন্দ হোক। ট্রেড ইউনিয়নের পক্ষে যারা কথা বলে, আমি ট্রেড ইউনিয়নের বিপক্ষে না, কিন্তু আজকাল তো ট্রেড ইউনিয়ন শব্দটাও বিদেশে নাই, সেটা হচ্ছে প্রোডাক্টিভ শেয়ারিং। সিবিএর পক্ষে না বলে প্রোডাক্টিভ শেয়ারিং বলে। এখন লাভ যদি না হয়, তা মালিক কি বাড়ির থেকে জমি বিক্রি করে আনবে? তার চেয়ে আমরা আসুন সবাই মিলে, দেশ এগিয়ে যাচ্ছে, আমরা এই খাতটাকে সুন্দর করার জন্য একটা রিডিস্ট্রিবিউশন চ্যানেলটা তৈরি করি এবং আমাদের প্রোডাক্ট পরিবহনে খরচ কমাই, কস্ট কাটিং টেকনিক ইউজ করি, এবং প্রোডাক্টিভিটির সাথে সাথে উনি যেটা বলছে হাই ভ্যালু এডিশন প্রোডাক্টও আমরা যাই, এবং পাশাপাশি লো ভ্যালু এডিশন যাই। কারণ লো ভ্যালু এডিশনটা সুবিধা তো হচ্ছে, যখনই বিশ্বব্যাপী মন্দা চলছে, তাই পোশাক ছাড়া তো চলতে পারবে না। আর হাই ভ্যালু এডিশনের সুবিধাটা হচ্ছে আপাতত আপনি বেশি টাকা রোজগার করতে পারেন, কিন্তু যখনই কোনো মন্দা হবে বা যখনই কোনো সমস্যা হবে, তখন কিন্তু এটার বাজার থাকবে না, তখন এটা স্টাক আপ হয়ে যাবে। তার চেয়ে লো ভ্যালু এডিশন এবং হাই ভ্যালু এডিশন, মাঝারি মিডিয়াম ভ্যালু এডিশন, তিনটার মধ্যে আমরা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল কোঅর্ডিনেশন করি এবং ইন্টিগ্রেটেড ওয়েতে আমরা ব্যবসা বাণিজ্যটা করি, যাতে আমাদের দেশের মানুষের উপকার হয়। আর যারা মিথ্যাচারণ করে শ্রমিক দরদি সেজে শ্রমিকদেরকে উস্কায়, তাদের বিরুদ্ধে গোয়েন্দারা প্রমাণ সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নিক। এবং কোনো দৈনিকে মিথ্যা তথ্য দিয়ে 2005 সালের তথ্য দিয়ে আজকের পত্রিকায় কেন বলা হচ্ছে বাংলাদেশের শ্রমিকদের বেতন, অথচ উনি তো জানেন যে মাথা পিছু আয় অনুযায়ী। তাহলে আপনি বলেন আমেরিকার প্রেসিডেন্টের বেতন কত, আমাদের দেশের মহামান্য প্রেসিডেন্টের বেতন কত? তাহলে এবং তাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 57,000 আর আমাদের হলো 1444। তো এই তথ্যটা যদি না জানে, তাহলে জনগণ তো বিভ্রান্ত হবে। ডক্টর মাহমুদ আলী, আমরা আলোচনায় ফিরবো। শহীদুল আজিম, আমরা আলোচনায় ফিরছি, তার আগে আরো একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন তালিকাতে, আমরা ফিরছি আরো একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন তালিকাতে। আজকে তালিকাতে আলোচনার বিষয় তৈরি পোশাকের বিশ্ববাজারে আমাদের সক্ষমতা। আমরা ফিরছি আলোচনায়। জনাব শহীদুল আজিম, আপনার কাছ থেকে এই পর্যায়ে যেটি জানতে চাইবো, বিরতির আগে আসলে ডক্টর মোহাম্মদ মাহবুব আলী যেটি বলছিলেন যে আসলে পণ্যের বৈচিত্র্যকরণ করতে হবে, ডাইভার্সিফিকেশন করতে হবে, সেই হারে কিন্তু আসলে আমাদের নতুন বাজারের সম্ভাবনাও যাচাই বাছাই করতে হবে। আপনারা পোশাক শিল্প ব্যবসায়ীরা সবসময় বলে থাকেন লাতিন আমেরিকার সম্ভাবনা রয়েছে, রাশিয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেখানে আসলে সম্ভাবনা রয়েছে, কিন্তু ব্যাংকিং সমস্যার বিষয়টি আমরা জানি। সেসব দেশে আসলে পোশাক রপ্তানির ক্ষেত্রে কি ধরনের ব্যাংকিং সমস্যায় পড়তে হয় আমাদের দেশের ব্যবসায়ীদের? ল্যাটিন আমেরিকা আমরা 2010 সালে বাজারটা আমরা এক্সপ্লোর করেছিলাম, যেখানে তখন আমাদের দেশে কিন্তু আমাদের এম্বাসিও ছিল না। আমার সেই ভিসা নিতে হয়েছে আমাকে দিল্লি থেকে। এখন কিন্তু আমরা 2010 সালে আমরা যখন গিয়েছিলাম নতুন বাজার সন্ধানে, তখন আমরা এসে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে, এখন কিন্তু ব্রাজিল এম্বাসি ঢাকায় আছে এবং সেখানে একটা ভালো একটা বাজার। সেখানে একটা ভৌগোলিক কারণে এই বাজারটা অনেক আমাদের জন্য প্রয়োজন, যেখানে আমেরিকায় যখন শীতকাল তখন তাদের গ্রীষ্মকাল, জাস্ট রিভার্স ওয়েদারের জন্য এই কাজটা আমরা করতে পারি। এটা আমাদের একটা ভালো একটা মার্কেট। এবং রাশিয়া একটা ইজ এ ভেরি গুড মার্কেট, বাট রাশিয়া একটা ঝামেলা আছে কি, রাশিয়া আমাদের ব্যাংক চ্যানেলে আমাদের কোনো এলসি হয় না। সেটা আমাদের বিভিন্ন দেশের কারণে, অন্য দেশের মাধ্যমে আমরা কী করি, আইদার টিটিতে আমরা পেমেন্ট পাই, অর এটা একটা আমরা প্রতারিত হতে পারি। দেখা যায় অনেক সময় যে 30% টিটি দিলাম, এক্সপোর্ট করার পরে আর কিছু পেলাম না। তো এটা কিন্তু ঠিক না, আমরা সবসময় শঙ্কায় থাকি। আমি বলবো আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা এগ্রিমেন্ট হওয়া উচিত, প্রপার চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে আমাদের এলসিগুলো আসা উচিত, পেমেন্টগুলো সেভাবে আসা উচিত। আর এখানে একটা বড় একটা মার্কেট আছে চায়না।
চায়না মার্কেটটা হলো তারা এখন হাইটেকে চলে যাচ্ছে। সেখানে কিন্তু $338 বিলিয়ন একটা, সরি, $138 বিলিয়ন একটা রেডি মার্কেট আছে। সেখানে $138 বিলিয়ন মার্কেটে যদি আমরা 2-3% আমরা করতে পারি, $2-3 বিলিয়ন, $3-4 বিলিয়ন বেড়ে যাবে আমাদের এক্সপোর্ট। সেটাকে ধরতে হলে তাদের পোশাক ডিফারেন্ট টাইপের, তারা শীত প্রধান দেশ, সেখানে তারা স্যুট বা এই টাইপের ওয়ার্ম ক্লথগুলো বেশি চলে। সেভাবে আমাদেরকে ওয়েল ইকুইপড হইতে হবে। একই সঙ্গে আমরা কিন্তু বেশিরভাগই আমরা কাপড় তৈরি করি হালকা কাপড়গুলো, সেগুলো মার্কেট ধরতে হলে আমাদের স্পেশালাইজ আইটেমে যেতে হবে এবং ওয়েল ইকুইপড হইতে হবে। তো এই বাজারগুলো আমাদের ধরতে পারি। আমার মনে হয় যে ভারত বা অন্যান্য দেশ যেগুলো আমাদের সঙ্গে আছে, তারা যতই চেষ্টা করুক আমাদেরকে অতিক্রম করতে পারবে না। আর এত কিছু পরে আমি বলবো, দেখেন আমাদের একটা এই সেক্টরে অনেক সফল স্টোরিও আছে। পৃথিবীতে 10টা বেস্ট ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশে কিন্তু 7টা ফ্যাক্টরি, এবং 1, 2, 3 নম্বর ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশি। আমাদের কিন্তু এই গত 30-35 বছরে আমরা শুধু প্রাইস ওয়াইজই আমরা কম্পিটিটিভ না, আমাদের একটা ক্যাপাসিটি বিল্ড আপ যেটা হয়েছে বাংলাদেশে, এটা অনেক বড়। অন্যান্য দেশ রাতারাতি কিন্তু সেটা করতে পারবে না। সেটা আমাদের একটা বড় একটা স্ট্রেংথ আমি বলবো। এবং আমরা যদি প্রপার ওয়েতে আমাদের সরকার, আমাদের বিভিন্ন প্রতিনিধি দেশ যেগুলো আছে, তাদের সঙ্গে তাদের কৌশলগুলো যদি যাচাই বাছাই করে দেখেন, তাহলে দেখবেন যে আমাদের বাজারও অনেক এগিয়ে যাবে। আমার কম্পিটিশনে যারা আছে তাদের কিন্তু আমি এড়িয়ে থাকতে পারবো না। তাদের কৌশল কি আছে, তাদেরকে ঘুমিয়ে থাকলে কিন্তু আমার চলবে না, তারা কিন্তু আমাদের বাজার দখল করে নেবে। সুতরাং আমাদের কাজ করতে হবে, সরকার, উদ্যোক্তা এবং আমাদের শ্রমিকগুলি যে ভাই যে কথাটা বলছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যে 3 বছর আগে আমাদের একবার বেতন বাড়ানো হয়েছে, মিনিমাম ওয়েজ। আমরা 3 বছর আগে বাড়ানো হয়েছে, হয়তো তথ্য বিভ্রাট আছে, অনেকে জানেন না যে প্রতি বছরে কিন্তু আমরা 5-6% করে বেতন বাড়াই। 3 বছরে সেই 5,700 টাকা যেটা ছিল সেটা কিন্তু নেই, এবং সেই শ্রমিকটা এখন কিন্তু 10-12 হাজার টাকা বেতন পাচ্ছে। এই 3 বছর তার স্কিল ডেভেলপমেন্ট হয়েছে অনেক। আর আমাদের দেশে আমরা স্কিল ডেভেলপমেন্ট কোথায় করি? আমাদের দেশে একাডেমিক কোনো জায়গা নেই। আমি আমার ফ্যাক্টরিতে করি, আমি আমার মেশিন, আমার সুতা, আমার কাপড় নষ্ট করে আমি একটা লোককে শিখাই। তো সেখানে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ভিয়েতনাম যেখানে একাডেমিক তাদের শেখানোর জায়গা আছে, সেগুলো যদি আমাদের দেশে হয় দক্ষতা বাড়ানোর জন্য, তাহলে দেখবেন আমাদের দক্ষতা অনেক বাড়বে। আমরা অন্য দেশের যেভাবে আমরা তাদেরকে মোকাবিলা করতে পারবো, আমি খুব অপটিমিস্টিক যে আমাদের বাজারে তো সহজে তারা দখল করতে পারবে না। সেই ব্যাপারে আমরাও আশাবাদী। ডক্টর মোহাম্মদ মাহবুব, আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে টিপিপি থেকে কিন্তু সম্প্রতি বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। টিপিপি নিয়ে পোশাক শিল্পের এক ধরনের আশঙ্কা ছিল যে অন্যান্য দেশগুলো আসলে সেই সুবিধা পাচ্ছে, বাংলাদেশ সেটি পাবে না। কিন্তু এই যে টিপিপি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে গেল, বাংলাদেশের জন্য রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে আসলে কতটুকু সহায়ক হলো, কতটুকু ইতিবাচক হলো বিষয়টি? খুবই সুন্দর কথা বলছেন আজিম ভাই, আচ্ছা চমৎকার বলছেন। সেখানে আমি শুধু আরেকটু অ্যাড করবো, অস্ট্রেলিয়া, জাপান এবং ইরান, ইরাক, এই দেশগুলোতেও আমাদের এক্সপ্লোর করা উচিত পোশাক খাতে। ইভেন সৌদি আরব এবং ইউএই এবং মালয়েশিয়া, এই দেশগুলো পোশাক করা যায় কিনা সেটা বিজিএমই কর্তৃপক্ষ একটা টিম করে পাঠাবেন। আরেকটা কথা বলতে চাচ্ছি, ব্যাংকের সুদের হার কমাতে হবে এবং এর জন্য বাংলাদেশ ব্যাংকে কাজ করতে হবে। তৃতীয় যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা খুব জোর দিয়ে, যেহেতু আমি ব্যাংকিং সেক্টরে 13.5 বছর কাজ করছি অধ্যাপনা আসার আগে, এবং আমি আইডি হেড ছিলাম ইন্টারন্যাশনাল ডিভিশনে, সেই হিসেবে আমি বলছি যে ব্যাংক টু ব্যাংক নষ্ট অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হোক, এটা জরুরি ভিত্তিতে। রাশিয়া হোক, যে দেশে আমার পণ্য যাবে, এবং এর জন্য অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি বাংলাদেশ ব্যাংকের উপর, কারণ বাংলাদেশ ব্যাংক এখন নড়েও না চড়েও না। এই হচ্ছে কথা। তারপরে আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি যে টিপিপি চুক্তিটা বাতিল হওয়াতে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার মনে আছে ডিবিসি প্রথম টিপিপি চুক্তির উপর মিডিয়াতে কথা বলেছে, এর আগে ইত্তেফাকে বলা হয়েছিল। এখন যে জিনিসটা হচ্ছে, এখন আমাদেরকে একটু কূটনৈতিক সম্পর্কের দিকে জোরদার করতে হবে। আমাদের দেশে দ্বিপাক্ষিক, আমাদের মাল্টিল্যাটারাল লাগবে, বাইল্যাটারাল লাগবে। শক্তিশালী অ্যাম্বাসেডর পাঠাতে হবে, মানে বিশেষ যিনি ট্রাম্পের সাথে দেখা করবেন, এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে হতে পারেন, বা আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং যেতে পারেন, অথবা একটা বিশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল যেতে পারে, কিন্তু সেটা নট বিলো মিনিস্টার র্যাঙ্ক, যারা ট্রাম্প প্রশাসনের সাথে কথা বলে বোঝাতে সক্ষম হবেন। কারণ যে ওখানে আমাদের পোশাক, শুধু তাই না, কানাডাতেও আমাদের লোক পাঠাতে হবে যাতে কানাডাতে আবার বাড়ে। অ্যাট দ্য সেম টাইম মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা খেয়াল রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ভিয়েতনাম থেকে প্রোডাক্ট ওবামা সুন্দর করে আমাদেরকে খুব সাইজ করে গেছে। জিএসপি ফ্যাসিলিটিস 2 দেয় নাই,
জিএসপি ফ্যাসিলিটি দেয় নাই। এতে কিন্তু পোশাক খাতের ক্ষতি হয় নাই, কিন্তু কোন খাতের ক্ষতি হয়েছে জানেন? পেরিসেবল আইটেমের ক্ষেত্রে ক্ষতি হয়েছে, আমাদের জুটের ক্ষেত্রে ক্ষতি হয়েছে, আমাদের চিরুনি যে সমস্ত প্রোডাক্ট ছিল, সে অপ্রচলিত পণ্য, সেগুলোর ক্ষেত্রে ক্ষতি হয়েছে। সেইগুলো আবার জিএসপি ফ্যাসিলিটি 2 পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। পাকিস্তানের মতো দেশে জিএসপি ফ্যাসিলিটি 2 দেওয়া হচ্ছে, আর আমরা বাংলাদেশ যারা শ্রমিক আন্দোলন করে সুন্দরভাবে নারীর ক্ষমতায়ন করছি, দেশকে এগিয়ে নিচ্ছি, সেখানে নাই। এই জিনিসগুলো মাথায় রেখে বাইল্যাটারাল প্লাস মাল্টিল্যাটারাল বলতে আমি বলবো রিজিওনাল কোঅপারেশন দরকার, কারণ রিজিওনাল কোঅপারেশনে সার্ক কাজ করছে না। সার্কের কমন মানে পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়াকে করতে দেবে না, তো আমরা এটা করি। আরেকটা হচ্ছে টাকার মুদ্রামান, আমি এখন বলতে পারি না যে অ্যাজ পার রুল যে এটা ডিভ্যালুয়েশন বলবে, কিন্তু এখন যেটা আমরা যেহেতু ফ্লোটিং এক্সচেঞ্জে আছি, কিছুটা হলেও আমাকে রিফিক্সেশন করতে হবে। আর যদি রিফিক্সেশন একান্তই না করি, তাহলে গার্মেন্টসের জন্য স্পেশাল রেট দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে, কারণ গার্মেন্টস এক্সপোর্টাররা যাতে বেনিফিটেড হয়। উইদাউট বেনিফিট নোবডি উইল ওয়ার্ক, এবং বেনিফিট না পাইলে উনি কি করে প্রোডাক্টিভিটি বাড়বে? আর সবচেয়ে পরের যে কথাটা আসছি, আমাদের দেশের সরকার প্রধান সবসময় চেষ্টা করছেন এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট, কিন্তু দুঃখজনক হলো সত্য, উনি চেষ্টা করলে কি হবে, অন্যরা আন্তরিকতার সাথে কাজ করে না। এবং এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট করতে হলে প্রথমে যে জিনিসটা দরকার, এন্টারপ্রিনিউর তৈরি করার জন্য যারা ব্যাংকের সাথে জড়িত তারা যেন লোন দেন, এবং এই ব্যাপারে ওপেন ইউনিভার্সিটি, তারপর ঢাকা স্কুল অফ ইকোনমিক্স এরা ব্যবস্থা নিতে পারেন বলে আশা করি। ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, ধন্যবাদ আপনাকে। শহীদুল আজিম, আপনার কাছে জানতে চাইব, টিপিপির যুক্তরাষ্ট্র যখন বের হয়ে গেল টিপিপি থেকে, এই সুবিধাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশের পোশাক শিল্প ব্যবসায়ীরা কতটুকু প্রস্তুত, বা কত শতাংশ রপ্তানি বাড়বে আমাদের? ইনফ্যাক্ট টিপিপিতে যেগুলো দেশ ছিল, সেখানে আমাদের প্রতিনিধি শুধুমাত্র ভিয়েতনামই ছিল, এবং ভিয়েতনাম কটন প্রডিউসিং কান্ট্রি না। হ্যাঁ, টিপিপি হলে তারা একটা সুবিধা পেত, ডিউটি ফ্রি অ্যাক্সেসটা পেত পুরোপুরি, যেটা আমরা পাচ্ছি না। তার দেখা যেত প্রতিযোগিতা তারা এগিয়ে যেত। তো টিপিপি না হওয়াতে আমি বলবো যে এটা আমাদের জন্য ভালোই হয়েছে, কেননা তারা সেই ডিউটি ফ্রি এক্সট্রা সেই সুবিধাটা পাবে না। আর টিপিপি বাদেও আমি বলবো যে এখন আমাদের দেশে যে জিএসপি, ভিয়েতনামকে একটু বেশি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র দেশটা প্রায়োরিটি দিচ্ছে, সব প্রথম থেকেই প্রায়োরিটি দিচ্ছে। আমি $50 মিলিয়ন যখন তো ব্যবসা করতো তারা, আমি কিন্তু $2 বিলিয়ন করতাম 2001। কিন্তু এইটি মানে প্রায়োরিটি দেওয়ার পিছনে কি কারণ রয়েছে? মানে তারা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তাদের মার্কিন যুক্তরাষ্ট্র অনেক অত্যাচার করেছে, এটা বিষয়টা কি সেটি হওয়া উচিত, নাকি পণ্যের গুণগত মান এবং যারা আসলে উৎপাদনে দক্ষ তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত? এটার জন্য আমি বলবো ভিয়েতনামে যারা এন্টারপ্রেনার যারা আছেন, তারা ম্যাক্সিমামই চাইনিজ, তারা অনেক বিশাল আকারে সেখানে ইনভেস্ট করেছেন। সেটা একটা ব্যাপার। একটা সেকেন্ড, শ্রমিকদের 10% হচ্ছে মানে মার্কিন বংশোদ্ভূত। আচ্ছা, এই কারণেই হয়তো মার্কিনদের সাথে যোগাযোগটা খুব ভালো, যেটি হয়তো বাংলাদেশের ব্যবসায়ীরা বা বাংলাদেশের কূটনীতি সেটি পারছে না, এরকম কোনো কারণ রয়েছে কিনা? কূটনীতি ব্যাপারে আপনি দেখবেন জিএসপি যে ব্যাপারটা, আমি বলবো এটা একেবারে পলিটিক্যাল ব্যাপার। আমি বলবো কেননা তারা বারবার 2-3 বার এসে আমাদেরকে অনেকগুলো পর্যবেক্ষণ দিয়ে যায়, আমরা যখন পর্যবেক্ষণ প্রতিপালন করি আবার 5-10টা বাড়িয়ে দেয়। এটা নন এন্ডিং স্টোরির মতো, এটা শেষ হবে না, ইচ্ছাকৃতভাবে তারা দিচ্ছে। কিন্তু এর মধ্য দিয়ে হয়তো আমাদের পোশাক শিল্পকে হয়তো অন্য কোনো কৌশলে বাজার বহুমুখীকরণ করে, পণ্যের বহুমুখীকরণ করে এগিয়ে নিতে হবে। জনাব শহীদুল্লাহ আজিম এবং ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, অসংখ্য ধন্যবাদ তালিকাতে অংশগ্রহণ করার জন্য। দর্শক, এই ছিল আমাদের ডিবিসির আজকের তালিকাতায়। এরপর বিটিভি সংবাদের পর ইংরেজি সংবাদ লাঞ্চ নিয়ে আসবেন সহকর্মী সাব্বির আহমেদ। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে থাকুন 24 ঘন্টা।